আজ থেকে ধরুন 4-5 বছর আগে থেকেই আমাদের যে ট্রেন্ড শুরু হয়েছে, তাতে করে আমরা অনলাইন ট্রানজ্যাকশন আমরা আমাদের মোবাইলের মাধ্যমে করতে অভ্যস্ত হয়েছি। একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কে আমরা ক্লিক করলে পরে দেখা যায় যে আমাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে তার একটা অংশ বেরিয়ে যায়। অনেক মানুষের আমরা দেখেছি যে পুরো অ্যাকাউন্টই ফাঁকা হয়ে গেছে। বিভিন্ন রকম সেকশন, বিভিন্ন রকম আইন এই সংক্রান্ত বিষয়ের সমাধানের জন্য কিন্তু রয়েছে। মানে আপনি কি আইনের মধ্যে থেকে এই সমস্যাগুলোকে ফেস করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল 14 লক্ষ টাকা। গুগল সার্চে ফ্রিজের মডেল সার্চ করতে যাওয়াই কাল। সম্প্রতি অনেকেই জানতে চেয়েছেন যে ব্যাংকিং ফ্রড নিয়ে যে সমস্যার সম্মুখীন সবাই হচ্ছেন, সেই বিষয়ে তার কি সমাধান রয়েছে। এই বিষয়ে কথা বলতে গেলে আমরা দেখতে পাবো যে আজ থেকে 5-7 বছর আগে পর্যন্ত শুধুমাত্র চেক বাউন্স কেস, ডেবিট কার্ড সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা এবং পরবর্তীকালে ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যাগুলো আমরা ফেস করেছিলাম। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দেখেছিলাম যে বিভিন্ন রকম ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল কোম্পানির তরফ থেকে একটা পুশ সেলিং করা হতো, প্রয়োজন না থাকলেও করিয়ে নেওয়া হতো। তারপর সেখান থেকে একটা অনেক অ্যামাউন্টের একটা অর্থ হার হিসাবে আপনার অ্যাকাউন্টে পড়ে থাকে। যত দিন গেছে তো আজ থেকে ধরুন 4-5 বছর আগে থেকেই আমাদের যে ট্রেন্ড শুরু হয়েছে, তাতে করে আমরা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়াও অনলাইন ট্রানজ্যাকশন আমরা আমাদের মোবাইলের মাধ্যমে করতে অভ্যস্ত হয়েছি। তো যত দিন যাচ্ছে এই সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু ফেস করতে হচ্ছে, তার সমাধান আমরা খুঁজে পাচ্ছি না। আইনত আমাদের যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে বিএনএস, বিভিন্ন রকম সেকশন, বিভিন্ন রকম আইন এই সংক্রান্ত বিষয়ের সমাধানের জন্য কিন্তু রয়েছে। যেমন 314, 338, 238, 111 এগুলো বিএনএস এর মধ্যে রয়েছে। এছাড়া ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সহ PMLA মানে প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্টও রয়েছে। এটা গেল লিগাল অ্যাসপেক্ট, মানে আপনি কি আইনের মধ্যে থেকে এই সমস্যাগুলোকে ফেস করতে পারবেন। তাছাড়া টেকনিক্যাল কিছু বিষয় আমাদেরকে জানা উচিত। প্রথমত, বিওয়ার অফ ফিশিং, মানে আমাদের মেইল বা আমাদের কাছে যে মেসেজগুলো আকছার আসছে, কখনো প্রয়োজনীয় বা কখনো অপ্রয়োজনীয় মেইল যখন আমরা আসে তখন আমরা বিষয়টাকে ইগনোর করি। আমরা মনে করি যে সেম কন্টেন্ট, অলমোস্ট সেম কন্টেন্ট, তার উপর ভিত্তি করে আমাদের কাছে যখন সেগুলো আসছে, সেগুলো একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কে আমরা ক্লিক করলে পরে দেখা যায় যে আমাদের একটা অংশ, মানে আমাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে তার একটা অংশ বেরিয়ে যায়। বা কখনো কখনো দেখা গেছে অনেক মানুষের আমরা দেখেছি যে পুরো অ্যাকাউন্টই ফাঁকা হয়ে গেছে। তো সেখান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তার জন্যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ইউজ করব। একটা সিকিউরিটির উপরে ভিত্তি করে আমরা থাকবো না, একাধিক সিকিউরিটি সিস্টেমের উপরে ভিত্তি করে আমাদের এই লেনদেনগুলো করা উচিত। ব্লক চেইন যে মেথডটা রয়েছে, এতে আমাদের যে ট্রানজেকশনাল মানে লেনদেন সংক্রান্ত যে ডেটাগুলো ট্রান্সফার করা এবং স্টোর করার ক্ষেত্রে এই প্রসেস দীর্ঘদিন যাবৎ শুরু হয়েছে আমাদের তথ্যগুলোকে নিরাপদ রাখার জন্য। তো টেকনিক্যাল অ্যাসপেক্ট এবং লিগ্যাল অ্যাসপেক্টগুলো যতটা সম্ভব ডিটেলসে আমি আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, তাতে করে আপনারা সেগুলোকে একটু পড়ে নেবেন, দেখে নেবেন। সেগুলোকে যদি জেনে নেন তাহলে কিন্তু মানি ট্রানজ্যাকশন করাটা এখনকার মতো যে সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে তার একটা সলিউশন অবশ্যই পাবেন। ওগুলো একবার দেখে নেবেন। আমরা রুরাল এরিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বা সমগ্র দেশে এই ধরনের সমস্যার জন্য আমাদের কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল বিষয়গুলো জানলে পরে চলবে না, লিগ্যাল এবং টেকনিক্যাল দুটো অ্যাসপেক্টের উপর ভিত্তি করে কিন্তু একটু নলেজ আমাদের গেইন করে রাখা উচিত। তো যতটা সম্ভব আমি আমার ব্লগে এই ইনফরমেশনগুলোকে শেয়ার করব। আশা করছি আপনারা উপকৃত হবেন। কারোর যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত বিষয়ে জানাবেন, আমি যথাযথভাবে চেষ্টা করব তার উত্তর দেওয়ার। ধন্যবাদ।